এই তথ্যের কাস্টোডিয়ান যদি বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতি বসু হতো, একটা সার্টিফিকেট বাতিল হতো না। সিপিএম এর আমলে তো ওবিসি সার্টিফিকেট দেওয়া হতো, কোনোদিন বাতিল হয়েছে? কোন অমল চন্দ্র দাস এসে বাতিল করতে পেরেছে? আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ওবিসি বাতিল হচ্ছে। এই আর কি পাচ্ছ? লক্ষ লক্ষ লোকের সাথে বেইমানি করছে, ডিপার্টমেন্ট থেকে তথ্য আনতে পারছো না। এই পদ্ধতিতে আমাদের করা হয়েছে, একটা সার্টিফিকেট বাতিল হবে না। একটা সার্টিফিকেট যদি বাতিল হয়, এই মমতা ব্যানার্জিকে বুঝে নেওয়া হবে। 16 সালের নিয়োগ প্রক্রিয়ায় 26,000 যে বাতিল হয়েছে, সেখানে আনটেন্টেড বলে কিছু হয় না। মমতা ব্যানার্জি নিজে দুর্নীতি করেছে, অন্য কেউ না। এত হাজার হাজার দুর্নীতি হয় একটা সরকার জানতে পারে না? ও সরকার রেখে কি হবে? ও তো OLX বেঁচে দেওয়া উচিত। নতুন মিউজিক বাজবে তো এবার। টাকা ফেরত যখনই টেন্টেড ক্যান্ডিডেটদের দিতে হবে, তখনই তো নতুন মিউজিক বাজবে। এখন সেই মিউজিকের সুর যে চড়া হবে সেটা তো বুঝতে পারছে রাজ্যে। মানে জ্যোতি বসু ঠিক, তৃণমূল কংগ্রেসের সাংসদ আইনজীবী বলছে জ্যোতি বসু ঠিক, মমতা ব্যানার্জিকে বল। এরা চায় না যারা বঞ্চিত বাড়ির ছেলে মেয়ে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, এরা চায় তাদের বোম ধরাতে। রাজ্য যে ওই যারা সাদা খাতার শিক্ষক বা শিক্ষাকর্মী, তাদের বেনিফিট দেওয়ার জন্য এত উদ্গ্রীব থাকে, সেটা আবার প্রমাণ করলো, যেমন আগে প্রমাণ করেছে। সিঙ্গেল বেঞ্চে হেরে গেল, যে টেন্টেড ক্যান্ডিডেটরা বসতে পারবে না, চ্যালেঞ্জ কে করলো? রাজ্য করলো। যারা দাগি তাদের সঙ্গে রাজ্য যে আছে, এটাতে তো রাজ্যকে প্রমাণ করতে হবে। কারণ গতকাল সুপ্রিম কোর্টে SLP অ্যাডমিট হয়ে গেছে। এই যে টেন্টেড ক্যান্ডিডেটদের টাকা ফেরত দিতে হবে, OMR পাবলিশ করতে হবে, যে নির্দেশ ছিল, আমরা বলছি ওই নির্দেশ পালন হয়নি। আমরা কলকাতা হাইকোর্টে কন্টেম্প করেছিলাম, কলকাতা হাইকোর্ট বলেছিল সুপ্রিম কোর্ট শুনবে। আমরা বলেছিলাম না, কলকাতা হাইকোর্টই শুনবে। গতকাল সুপ্রিম কোর্ট সেটা SLP অ্যাডমিট করেছে। তো নতুন মিউজিক বাজবে তো এবার। টাকা ফেরত যখনই টেন্টেড ক্যান্ডিডেটদের দিতে হবে, তখনই তো নতুন মিউজিক বাজবে। এখন সেই মিউজিকের সুর যে চড়া হবে সেটা তো বুঝতে পারছে রাজ্য। হ্যাঁ, অবভিয়াসলি, সেই জন্য তো অ্যাডমিট হয়েছে তো গতকাল লক্ষ্মী টুঙ্গার ম্যাটার। ফলে সেই সুর যে বেশ চড়া হতে চলেছে সেটা তো বুঝতে পারছে, যে টেন্টেড ক্যান্ডিডেটদের টাকা ফেরত যখন এই প্রসিডিং শুরু হবে, তখন তো ওই যে মিউজিকটা বাজবে সেটা বেশ সুরটা বেশ চড়া হবে। সেই জন্য এই যে তাদের সঙ্গে, অর্থাৎ সাদা খাতার শিক্ষক শিক্ষাকর্মীদের সঙ্গে যে রাজ্য আছে, এটা তো বোঝাতে হবে। আগে হেরে গেছে, নবম দশম একাদশ দ্বাদশে সাদা খাতার শিক্ষকদের বসাতে পারেনি, কিন্তু গ্রুপ সি গ্রুপ ডিতেও স্টে করেছে। কিন্তু সেই অর্ডারটাকে চ্যালেঞ্জ করতে হবে। চ্যালেঞ্জ করে তাদের বোঝাতে হবে যে দেখো, তোমরা সাদা খাতার শিক্ষাকর্মী হতে পারো, কিন্তু আমরা রাজ্য তোমাদের সঙ্গে আছি, তোমাদেরকে ভাতা দেওয়ার জন্য দেখো আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটবো। এখন আপাতত ডিভিশন বেঞ্চ পর্যন্ত যাচ্ছি। যদিও এর আগের নির্দেশকে আবার কবে চ্যালেঞ্জ করবে আমার জানা নাই, ডিভিশন বেঞ্চে হারার নির্দেশকে। তবে এদের বিশ্বাস নেই। এদেরকে তো দেখাতে হবে যে দেখো কোর্টে লড়ছি, কোর্টে যে লড়ছে এরা, এইটা দেখিয়ে দাগিদের মন পেতে চাইছেন যে বাবা তোমরা আমাদের ওই টাকা ফেরত নিতে এসো না, তোমাদের হয়ে আমরা কোর্টে লড়ছি, এটা বোঝাতে চাইছেন বলে এসব করছেন। আপনিও জানেন পরিণতি কি হবে, আমিও জানি পরিণতি কি হবে। একদম বলবো, ওবিসি মামলায় হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। এই মুহূর্তে সব থেকে বড় খবর, ওবিসি সার্টিফিকেটের মামলায় হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারের প্রশাসনিক সিদ্ধান্ত হাইকোর্ট কিভাবে বাতিল করতে পারে, সেই প্রশ্নও তুলল প্রধান বিচারপতি BR গাভাইয়ের বেঞ্চ। কি বলবে? হ্যাঁ, অবভিয়াসলি। এবং সেটা দেখুন, যেটা নির্দেশ হয়েছে, সেই নির্দেশ এই আমার কাছে আছে। সেই নির্দেশ পরিষ্কার, যে হাইকোর্টের যে নির্দেশ ছিল 17 তারিখের যে নির্দেশ, 17 জুনের, সেই নির্দেশকে স্টে করেছে। সেই নির্দেশটা আমি একটু আপনাকে, আমি অন্য কেউ না, যিনি এই মামলায় যিনি কাউন্সিল ছিলেন, লনের সিনিয়র কাউন্সিল, তার সাবমিশনটুকু আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই। তিনি বলছেন যে, তার বাংলা তর্জমা করলে এরকম দাঁড়ায়
যে 2012 সালের আইনটা স্টাক ডাউন হয়ে গেছে, কিন্তু আমরা তো 1993 সালের আইনে ফিরে যেতেই পারি এবং সেই অনুযায়ী আমরা স্টেপ নিতে পারি। 1993 সালে কে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল? 1993 সালে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি ছিল? জ্যোতি বসু। আর যেটা স্টাক ডাউন হয়ে গেছে, যেটা সেকশন 16টাকে যেটা হাইকোর্ট বলে দিয়েছে অসাংবিধানিক 2012 সালের আইনের, সেই 2012 সালের মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা ব্যানার্জি। তৃণমূল কংগ্রেসের সাংসদ আইনজীবী, তিনি বলছেন জ্যোতি বসুর আমলের ওই আইন ধরে আমাকে ওবিসি করতে দাও। কলকাতা হাইকোর্ট করেনি, কলকাতা হাইকোর্ট স্টে করেছিল, সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের সেই অর্ডারটাকে স্টে করে দিয়েছে। মানে কি? মানে জ্যোতি বসু ঠিক, তৃণমূল কংগ্রেসের সাংসদ আইনজীবী বলছে জ্যোতি বসু ঠিক, মমতা ব্যানার্জিকে ভুল। মমতা ব্যানার্জি ভুল, এটা প্রমাণিত। অতএব জ্যোতি বসুকে ধরে আমাদের ওবিসি করতে দাও। আমি অন্য কারোর কথা বলছি না, আমি তৃণমূল কংগ্রেসের সাংসদ আইনজীবীর কথা বলছি। দেখুন, মমতা ব্যানার্জি যে যা করবে সব ভুল। 1993 সালের আইন ছিল, কে বলেছিল 2012 সালে এসব ভুলভাল করতে? আরে জ্যোতি বসু তো ওটা বুঝেছিলেন যে ইন্দিরা সাহানির জাজমেন্ট কি, তার পরিপ্রেক্ষিতে কি আইন তৈরি করতে হবে। 2011 সালে ক্ষমতা এলো, ও ভাবলো আমি ভোট পেয়েছি, আমি সব করতে পারি, আমি জ্যোতি বসু হয়ে। আরে বাবা, তুমি কি আর জ্যোতি বসু? জ্যোতি বসু 1993 সালের আইন করেছে, সেই আইন মোতাবেক ওবিসি সার্টিফিকেট হতো, একটা তো বাতিল হয়নি। তাহলে তুমি এর আর সব বাতিল হতে শুরু করলো কেন? আগেও তো সরকারে বামফ্রন্ট ছিল, কোনোদিন তো কেউ ওবিসি সার্টিফিকেট বাতিল করতে পারেনি। মমতা ব্যানার্জি ক্ষমতা এলো আর বাতিল হয়ে গেল ওবিসি সার্টিফিকেট। কেন? কারণ অদক্ষ, অকর্মণ্য, আইন তৈরি করতে জানে না, আইন বুঝতে পারে না, আর তার সঙ্গে দুর্নীতিগ্রস্ত। 1993 সালের জ্যোতি বসু ঠিক, 2012 সালের মমতা ব্যানার্জি ভুল। আমি দেখছিলাম আর এক গন্ডমূর্খ, সে লিখেছে রামবাম আইনজীবীর নাকি, কুণাল ঘোষ সাম্প্রতিককালে লিখেছেন যে রামবাম জোটে যে আইনজীবীরা লড়ছেন তাদের তো মুখটা পুরলো এখন সুপ্রিম কোর্টের এই যে অর্ডারে। হ্যাঁ, এই তো, এই জন্যই তো বললাম, এই মানে গন্ডমূর্খদের আর কি উত্তর দেব? এই মামলায় কে কোন পক্ষের সেটাই তো জানে না। দেখুন, আমি কোন গন্ডমূর্খ যদি এইটুকু না জানে কে কোন পক্ষের আইনজীবী বা কে কোন মামলা করছে, মামলার বিষয়বস্তু কি, কোনো গন্ডমূর্খ যদি সেটা না বোঝে তা তাকে কি অ্যান্সার দেবেন? এই ওবিসি মামলায় মামলাকারীর নাম হচ্ছে নওশাদ সিদ্দিকী। এই ওবিসি মামলায় মামলাকারীরা যারা এই মামলাগুলো করেছে, মামলাকারীর নাম হচ্ছে শেখ সেরাফুদ্দিন। তারা কোন অর্ডার চ্যালেঞ্জ করেছে? তাদের আইনজীবী আমরা। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, রৌফ রহিম কাদেরও অ্যাপিয়ার করেছে সুপ্রিম কোর্টে। আমাদের এই মামলা, এই যে এসএলপি গুলো, মূলচন্দ্র দাসকে চ্যালেঞ্জ করে আমরা মামলা করেছি। এর আগের পর্বে যে বাতিল করলো, ওটাকে চ্যালেঞ্জ করে নওশাদ সিদ্দিকী মামলা করেছে। গণমূর্খরা জানেই না। আমরা বলছি যে এই যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছে, এদের ওবিসি সার্টিফিকেট পাওয়ার যোগ্যতা রয়েছে, এরা ওবিসি হওয়ার যোগ্য। এদেরকে না শুনে সব বাতিল করা হয়েছে। এরা প্রত্যেকে ওবিসি পাওয়ার সার্টিফিকেট পাওয়ার যোগ্য। আরে এই যে সঠিক করে সার্ভে হয়েছে, এই তথ্য তো বের করছিল না সরকার। সরকার তো সব পকেটে ভরে রেখে দিয়েছিল। সমস্ত তথ্যগুলো বের করে দাও আদালতে। তথ্য লুকাচ্ছে, সমস্ত তথ্য আদালতের সামনে আনতে হবে। যে আইন মেনে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে, আইন মেনে ওবিসি লিস্ট করা হয়েছে, তথ্য চুরি করা যাবে না।
শুধু তাই না, এরা চায় না যে যারা বঞ্চিত বাড়ির ছেলে মেয়ে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হোক। এরা চায় তাদের বোম ধরাতে। যাদের বাতিল হয়েছে, যাদের সার্টিফিকেট, তাদের হয়ে মামলা করেছি। নওশাদ সিদ্দিকী গিয়ে বলছে ওই অর্ডার ভুল। কেন? অমলচন্দ্র দাসের ওই অর্ডার ভুল। জ্যোতি বসুর আমলের তৈরি আইন, সেই আইন মোতাবেক যা দেওয়া হয়েছে সব ঠিক। শুধু তাই না, আমরা বলছি যে তুমি যেভাবে করো, যেভাবে যা করবে, ইন্দিরা সাহানির জাজমেন্ট মেনে, 1993 সালের আইন মেনে তুমি সার্ভে করে তুমি ওবিসি সকলকে দাও। কিন্তু এরা যা করেছে তাতে সমস্যা বাড়বে। আমি এ তো রেকর্ডে আছে কার কি সাবমিশন। মামলা চলছে বলে বলছি না, সব মামলার পরে সব দেখাবো, জনগণকে দেখাবো। লক্ষ লক্ষ লোকের সাথে বেইমানি করছে, যার যা সাবমিশন সমস্ত কিছু রেকর্ড আছে। কোন ডকুমেন্ট এনে আদালতে দেখাচ্ছ আর কোন ডকুমেন্ট চেপে রাখছো, যাতে কয়েক লক্ষ, আমি খুব স্পেসিফিকলি বলছি, মুসলমান বাড়ির ছেলে মেয়ে যাতে ডাক্তার ইঞ্জিনিয়ার না হতে পারে, বোম ধরে। ওই শওকতের মতন বোম ধরার মুসলমান চাই। অতএব ওদের ওবিসি পেতে দিস না, তথ্য প্রয়োজন হলে চেপে দে। এ ধান্দাবাজি কে করেছে? সিপিএম এর আমলে তো ওবিসি সার্টিফিকেট দেওয়া হতো, কোনদিন বাতিল হয়েছে? কোন অমলচন্দ্র দাস এসে বাতিল করতে পেরেছে? আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দিয়ে ওবিসি বাতিল হচ্ছে, ইয়ার কি পাচ্ছ? এখন ওই তথ্যের কাস্টেডিয়ান বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতি বসু না। এই তথ্যের কাস্টেডিয়ান যদি বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতি বসু হতো, একটা সার্টিফিকেট বাতিল হতো না। ডিপার্টমেন্ট থেকে তথ্য আনতে পারছো না। এই পদ্ধতিতে আমাদের করা হয়েছে, একটা সার্টিফিকেট বাতিল হবে না। তথ্য প্লেস করা হয়েছিল কলকাতা হাইকোর্টে, সব রেকর্ডে আছে। কেন করা হয়নি? ভাওতাবাজি করছো আজকে। একটা সার্টিফিকেট যদি বাতিল হয়, এই মমতা ব্যানার্জিকে বুঝে নেওয়া হবে। একটা মুসলমান ছেলে যদি ওবিসি সার্টিফিকেট বাতিল যদি হয়, তোমার সার্টিফিকেট বাতিল করে বিজেপির সাথে লাইন করে, আরএসএস এর সাথে লাইন করে, ওই সিপিএম এর আমলে সার্টিফিকেট দেওয়া হয়েছে, একটা সার্টিফিকেট বাতিল হয়েছে। যতদিন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিল, যতদিন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিল, যতদিন তথ্যের কাস্টেডিয়ান ছিল, একটা সার্টিফিকেট বাতিল হয়নি। লাইন করে বাতিল করা বুঝে না নাকি যে কারা মামলা করেছে, কিভাবে মামলা হয়েছে, আর কিভাবে তথ্য চাপা হয়েছে? কাকে শিখাচ্ছ এসব? তথ্য চেপে মামলা জিততে সাহায্য করেছ, কোন তথ্য দেওয়া হয়নি। সমস্ত কিছু যা যা করেছ এই ওবিসি মামলায় সমস্ত কিছু রেকর্ডে রয়েছে। যা যা করেছো দেখাওনি কেন কলকাতা হাইকোর্টে? কেন এই এতগুলো সার্টিফিকেট বাতিল হয়ে গেল? এই সার্টিফিকেট যাদের বাতিল হয়েছে এরা চায় না যে মুসলমান বাড়ির ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, অধ্যাপক হোক, WBCS অফিসার হোক। এরা চায় এদের হাতে বোম ধরিয়ে দাও। এরা যদি বেকার থাকে এরা বোম ধরবে, লাঠি ধরাতে এদের সুবিধা হবে, যাতে ওরা ক্ষমতায় থাকতে পারে। একদমই। কিন্তু আমি যে প্রশ্নটা করব, জনগণ যে প্রশ্নটা করছে আপনাদের উদ্দেশ্যে, যে এই মামলা হাইকোর্টে ফিরিয়ে আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যে শুনানি শেষ করার কোনো নির্দেশ নেই। তাহলে কি শীর্ষ আদালত আগামী এই মামলার নির্দেশ হচ্ছে ইস্যু নোটিশ রিটার্নেবল অন 11th August 2025. Dosti in addition is permitted. In addition to the usual mode, liberty is granted to the petitioner to serve notice through the standing counsel for the respondents stroke state. In the meantime,
there shall be stay of impugned judgment and order dated 17 June 2025 passed by the High Court at Calcutta. রিটার্নেবল হবে 11ই আগস্ট এই মামলা পরবর্তী শুনানি। দেখুন শুনানি যা হবে এত শুনানির মতো শুনানি হবে, কিন্তু আমি বলছি যে এই মামলায় ও জয় দেখাচ্ছ তুমি, একটা সার্টিফিকেট যদি বাতিল হয় তাকে নিয়ে এসে নবান্নে দাঁড় করানো হবে। সার্টিফিকেট বাতিল কারোর করা যাবে না, মমতা ব্যানার্জিকে বুঝে নেওয়া হবে। সার্টিফিকেট বাতিল এখন দেখাচ্ছ যে ঘুরপথে RSS বিজেপিকে সাহায্য করার জন্য দিয়ে বলছো আমার জয় হয়েছে। 1993 সালে জ্যোতি বসুর আমলের আইন, এই 2012 সালে কার পরামর্শ তুমি আইন বানিয়েছ? সব বলতে হবে জনগণকে যে RSS বিজেপিকে সাহায্য করার জন্য মমতা ব্যানার্জি 2012 সালে ইচ্ছাকৃতভাবে আইন এনেছে, যাতে RSS বিজেপির এই মামলা জিততে সাহায্য হয়। যা তথ্য লুকিয়ে রেখে RSS বিজেপিকে সাহায্য করার জন্য এই মামলায় তথ্য দেওয়া হয়নি, মমতা ব্যানার্জি করেছে এটা। একটা সার্টিফিকেট যদি বাতিল হয় বুঝে নেওয়া হবে, রাজনৈতিকভাবে বুঝে নেওয়া হবে। অবভিয়াসলি যারা সব বঞ্চিত, যার বাড়ির ছেলেটি ডাক্তার হতে পারত তাকে বোম ধরার বন্দোবস্ত করেছো, ছাড়া হবে নাকি ওকে? ওকে তুলসী পাতা নাকি? তুমি মুখ্যমন্ত্রী হয়েছ বলে RSS বিজেপির সাথে লাইন করে তথ্য চাপবে আর ইচ্ছাকৃতভাবে অসাংবিধানিক আইন আনবে, দিয়ে বলবে দেখো আমি তোমাদের কত ভালো চাই, তোমরা আমার হয়ে বোম ধরো, শওকত তৈরি হও, তোমাদের ওবিসি হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে না। ওবিসি হলে একটু সুবিধা পাবে, একটু ডাক্তার হবে, একটু ইঞ্জিনিয়ার হবে, একটু WBCS অফিসার হবে। মমতা ওরা চায় না, RSS বিজেপিও চায় না। ইচ্ছা করে 2012 সালের আইন এনেছে। 1993 সালের আইন, এই তো তৃণমূলের সাংসদ বলছে 1993 সালের আইন ঠিক। সকলে 1993 সালের কোনো আইনের কোনো প্রভিশন অসাংবিধানিক ডিক্লেয়ার হয়েছে? হয়নি। তাহলে মমতা ব্যানার্জির আমলের ওবিসি আইনের এই সেকশন 16 কেন অসাংবিধানিক ডিক্লেয়ার হলো? মমতা ব্যানার্জিকে জবাব দিতে হবে না কেন? তুমি শওকত চাও যে বোম ধরবে, তুমি চাও না যে মুসলমান বাড়ির ছেলে ডাক্তার হবে, তুমি চাও না মুসলমান বাড়ির ছেলে অধ্যাপক হবে, শওকত চাও তুমি। সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে রাজ্য সরকার কোনো এক অদৃশ্য কারণে সব মামলায় সুপ্রিম কোর্টে জিতে যাচ্ছে। এত দুর্নীতি, এত অপরাধ করা সত্ত্বেও, এত প্রহসন, চাকরিহারাদের মামলা, নতুন SLST মামলা, ওবিসি মামলা ইত্যাদি। কি রহস্য? না সব মামলায় তো হেরেছে, 26,000 মামলায় তো হেরেছে। দেখুন এরা হচ্ছে যে কোনো কিছু একটা হলো, এরা না মামলার ভিতরে ঢুকবে। সাধারণ মানুষ যদি মামলায় জিতলো তাহলে রাস্তায় লোকগুলো কেন বসে আছে? এই রাস্তায় লোকগুলো কারা বসে আছে? এই যে লক্ষ লক্ষ সার্টিফিকেট বাতিল হলো, এরা কারা? RSS বিজেপির সাথে লাইন করে যাতে বঞ্চিত হয় সেই ধান্দাবাজি করেছো। কই তো 1993 সালের আইন আজকে কত বছর হলো? 25 + 7 কত হয়? এতগুলো বছর পেরিয়ে গেল, কোনো প্রভিশন তো অসাংবিধানিক ডিক্লেয়ার হলো না। মমতা ব্যানার্জির আমলের আইন কেন অসাংবিধানিক ডিক্লেয়ার হলো? হ্যাঁ, 32 বছরে একটা আইনের কেউ কোনো অংশ টাচ করতে পারলো না। আজকে বলছে জ্যোতি বসুর আমলের আইন অনুযায়ী আমাকে নোটিফিকেশন করতে দাও। তা 2012 সালের আইনটা কার পরামর্শে এনেছিলে তুমি? বলতে হবে না জনগণকে? এই মামলা পেন্ডিং ছিল, তুমি জানতে না? এই মামলা কবেকার মামলা? এই মামলা যা যা করেছে এই মামলা নিয়ে মমতা ব্যানার্জি ইচ্ছাকৃতভাবে, মমতা ব্যানার্জির সরকার, এই মামলা কমপ্লিট হলে এর ইতিহাস হবে। কারণ এই মামলাতে মমতা ব্যানার্জি একবারে সরাসরি বলছি RSS বিজেপির সাথে লাইন করে যাতে একেবারে সমাজের যারা বঞ্চিত প্রান্তিক সীমার মানুষ তারা আবারও বঞ্চিত থাকে, ওর হয়ে যাতে বোম বন্দুক ধরে, তার ধান্দাবাজি করার জন্য এই জিনিস করেছে।
তথ্য দেয়নি। দ্বিতীয় হচ্ছে ইচ্ছাকৃতভাবে অসাংবিধানিক আইন এনেছে, এবং 1993 সালের আইন থাকা সত্ত্বেও 2012 সালে ইচ্ছাকৃতভাবে কেন অসাংবিধানিক আইন এনেছ জবাব চাই। একটা সার্টিফিকেট যদি বাতিল হয়েছে, একটা সার্টিফিকেট, ওকে রাজনৈতিকভাবে বুঝে নেওয়া হবে, সার্টিফিকেট বাতিল। রিভিউ পিটিশনগুলো বর্তমান প্রধান বিচারপতি গাভাই কি যাচাই করবেন? আইনত বা সুপ্রিম নিয়ম অনুসারে তো প্রাক্তন প্রধান বিচারপতি রায়ের বিরুদ্ধে 200 রিভিউ পিটিশন হলে সেগুলো যাচাই করার গুরু দায়িত্ব কার? তবে মূল বর্তমান প্রধান বিচারপতি কি? দেখুন, রিভিউ পিটিশন পেন্ডিং, রিভিউ পিটিশনের ফেট ডিসাইড হোক, তারপরে বোঝাবে। কিন্তু ইন দ্য মিন হোয়াইল লক্ষ্মী টুঙ্গার SLP সেটা অ্যাডমিট হয়েছে। যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের সমস্ত টাকা ফেরত লাগবে, ও OMR শিট পাবলিশ করতে হবে, খুব পরিষ্কার কথা। কিভাবে হবে একেবারে আইনে ওই রায়তে বলা আছে। কলকাতা হাইকোর্টের রায়ের 363 নম্বর প্যারাগ্রাফে একদম স্পষ্টত বলা আছে কি করতে হবে। সেই রায়টাকে আপেল করেছে সুপ্রিম কোর্ট। কনক্লুশন পোর্শনে প্যারা 45 অনওয়ার্ডস একেবারে বলা আছে কি করে সমস্ত কাজটি করতে হবে। যদি না করেন সেটা কন্টেম্পচুয়াস অ্যাক্ট হবে। আমার শেষ কয়েকটা প্রশ্ন। 2016 সালের আনটেন্টেডদের মধ্যে থেকে আনটেন্টেড বলে কেউ কিছু নেই, নট স্পেসিফিক্যালি টেন্টেড। আনটেন্টেড বলে 2016 সালে নিয়োগ প্রক্রিয়ায় 26,000 যে বাতিল হয়েছে, সেখানে আনটেন্টেড বলে কিছু হয় না। দুটো শ্রেণী, টেন্টেড অর নট স্পেসিফিক্যালি টেন্টেড। একদমই ফিরদৌস, নট স্পেসিফিক্যালি টেন্টেডদের মধ্যে থেকে অনেকেই বেশ কিছু কারণে তারা এই ফর্ম ফিল আপ করেনি। কেউ ক্যান্সার আক্রান্ত, কেউ 8 মাসের অন্তঃসত্ত্বা, কেউ বা জটিল কোনো রোগে, কেউ হয়তো ক্ষোভে কষ্টে ঘৃণায় করেননি। রিভিউ অ্যাকসেপ্ট যদি না হয়, এদের তো এমনিই চাকরি যাবে, এদের ভবিষ্যৎ কি? মমতা ব্যানার্জি ঠিক করবে। দুর্নীতি করেছে, এই যে পরেশচন্দ্র অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীকে চাকরি দিয়ে নিজে প্রেস ক্লাবের সামনে গিয়ে হাত ধরে দুর্নীতি করে, মমতা ব্যানার্জি নিজে দুর্নীতি করেছে, অন্য কেউ না। মমতা ব্যানার্জি দুর্নীতি করেছে। একটা প্রশ্ন করছে জনগণ যে 2025-এর এই এক্সাম যদি কন্ডাক্ট হয়, একজন যোগ্য যদি বঞ্চিত হন, সেটার দোষ তবে কার? মমতা ব্যানার্জির তার সরকারের। তার কারণ তারা সরকারে রয়েছে, তারা তাদের সরকারে থাকা অবস্থায় দুর্নীতি হয়েছে। আইদার দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত, অথবা সমস্ত কিছু জেনে চুপচাপ বসেছিলেন, অথবা জানতেন না। যদি না জানেন তাহলে জানতে হবে যে আপনার সরকার চালানোর কোনো প্রকার দক্ষতা নেই। এত হাজার হাজার দুর্নীতি হয়, একটা সরকার জানতে পারে না? ও সরকার রেখে কি হবে? ও তো OLX বেঁচে দেওয়া উচিত সরকার। এই নিয়োগের ভবিষ্যৎ কি? যে নতুন নিয়োগ হবে, নতুন নিয়োগ প্রক্রিয়া অবশ্যই সঠিক হওয়া উচিত, কিন্তু একে তো বিশ্বাস নেই। ও যা আইন তৈরি করেছে, যা যেভাবে করেছে, তাতে দুর্নীতির পথই প্রশস্ত হয়ে আছে। ফলে ও যে কোনো সময় দুর্নীতি করতে পারে। আমি ওদের বলেছি একটাই ট্রিটমেন্ট, গাছের সদ্ব্যবহার করুন, গাছ দড়ি এসব সদ্ব্যবহার করুন, যদি কেউ টাকা চাইতে যায়। দুটো প্রশ্ন আপনার কাছে। বাংলায় কাজের অভাব নেই, পরিযায়ী শ্রমিকদেরকে ঘরে ফিরে চলে আসতে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, একদম বড় বার্তা মুখ্যমন্ত্রী, কি বলুন? দেখুন, এই পশ্চিমবঙ্গ এবং এই কলকাতা শহর এমন একটা শহর যেখানে একসময় হরিবংশ রায় বচ্চনের ছেলে অমিতাভ বচ্চন কাজ করতে আসত, চাকরি করতে আসত। আর পশ্চিমবঙ্গকে আজকে মমতা ব্যানার্জিরা এমন জায়গায় দাঁড় করিয়েছে, সিঙ্গুরে টাটার কারখানা হতে দেয়নি। এই যে রাজারহাট দেখছেন, একটা ফাইন্যান্সিয়াল হাব হয়ে যেত, IT হাব হয়ে যেত। বুদ্ধদেব ভট্টাচার্য, গৌতম দেবরা সেই স্বপ্ন দেখেছিল। জ্যোতি বসুর আমলের সেক্টর 5, যে সেক্টর 5-এর স্কোয়ার ফিট পিছু রেন্ট কত ছিল, আর আজকে রেন্ট কত একবার গিয়ে জিজ্ঞাসা করে আসবেন তো। আজকে অফিস ফাঁকা পড়ে আছে, কেউ রেন্ট নেয় না। আর জ্যোতি বসুর আমলে 2000 বা বুদ্ধদেব ভট্টাচার্যের একদম মানে যখন তৃণমূল কংগ্রেস সরকার আসা এবং বামফ্রন্ট সরকার যাওয়া, সেই সময়কালে স্কোয়ার ফিট প্রতি রেট কত ছিল একবার জেনে আসবেন। আর আজকে স্কোয়ার ফিট প্রতি রেট কত রেন্ট, তাহলে পরিষ্কার হয়ে যাবে যে ডিমান্ড কত। IT হাব হতে পারত, গাড়ির কারখানা তৈরি হতো। এই হয়তো নতুন যে এইসব EV, সেই EV এখানে হতে পারত।
আজকে ইভির যুগে পৌঁছেছে। কিন্তু মমতা ব্যানার্জি সেই স্বপ্ন অচিরেই গলা টিপে মেরেছে। মমতা ব্যানার্জি নিজের স্বপ্ন সফল হয়েছে, তিনি মুখ্যমন্ত্রী হয়েছে। তো রাজ্যের লাখো লাখো ছেলের স্বপ্ন বিফল হয়েছে। কেন? তার কারণ মমতা ব্যানার্জির স্বপ্ন সফল করতে হবে। মমতা ব্যানার্জির স্বপ্ন ছিল মুখ্যমন্ত্রী হওয়া, তাতে আপনার ছেলের স্বপ্ন বিফলে যাক, তাতে মমতা ব্যানার্জির কিছু যায় আসে না। মমতা ব্যানার্জির নিজের স্বপ্ন সফল করার জন্য পশ্চিমবঙ্গের সমস্ত ছেলে মেয়ের স্বপ্নটাকে ওই স্বপ্নই রেখে দিয়েছে, বাস্তবে পরিণত করতে দেয়নি। পশ্চিমবঙ্গের প্রতিটি বাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম যদি আজকে অন্য কোনো কিছু হতো, তাহলে পশ্চিমবঙ্গের প্রতিটি বাড়িতে অন্ততপক্ষে 50,000 টাকা করে মাইনের একটি ছেলে বা মেয়ে থাকতো মিনিমাম, প্রতিটি বাড়িতে। কিন্তু সেটা হচ্ছে না। কেন হচ্ছে না? আজকে তাদের পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যেতে হচ্ছে। কেন? রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। কেউ বিশ্বাস করে শিল্প কারখানা তৈরি করতে আসবে না। ও শিল্প কারখানা তৈরি করতে এলে দমদম এয়ারপোর্টে নামবে, তৃণমূলের 6টা দাদা ভাই হাত পেতে দাঁড়িয়ে পড়বে। ও বলবে আমায় দে, ও বলবে আমায় দাও। কি করবেন? কেউ ছাড়বে? ও দমদম থেকে ও শহর পর্যন্ত ঢুকতেই পারবেন না, তার আগেই 20 জন হাত পেতে দাঁড়িয়ে আছে। ওই এয়ারপোর্টে নামলে অমক 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 সব হাত পেতে পেতে দাঁড়িয়ে আছে রাস্তার দুই পাশে।